সুপ্রিয় দর্শক, লাইভে কত কথা আর বলবো, কথার শেষ হয় না। মানে কথা বলতে চাই না, কিন্তু কথা বলতে এখন আমরা বাধ্য। তাই একটা শিরোনাম দিয়েছি যে জিন্দা পীরের দরবার থেকে বলছি। শিরোনামটা অবশ্য আমার না, আমার একজন শুভাকাঙ্ক্ষী শিরোনামটা নির্ধারণ করে দিয়েছে। তো এই শিরোনামে একটু আলোচনা করি, দেখা যাক কি হয়। আপনারা জানেন যে আমাদের যে বর্তমান মুসলেখা সরকার আছেন, এই মুসলেখা সরকারে যারা আছেন তাদের একটা প্রধানমন্ত্রী আছেন, তার নাম হচ্ছে তারেক রহমান। সেই তারেক রহমানের আরেকজন বেশ কিছু মন্ত্রী আছে, তার একটা নাম দিয়েছি আমি পেতিপাড়া ডাক্তার জাহেদ হাসানা। তিনি বলেছেন যে ৩০০ কোটি টাকা নাকি বিটিভিতে বিনিয়োগ করা হয়, লাভ আসে মাত্র ১৯ কোটি টাকা। কোনো সন্দেহ নেই, ধরেন সেখানে লাভ না ১৯০ কোটি টাকা লস হয়, তাতে কি? কারণ জাতীয় স্বার্থে অনেক সময় লস দিতে হয়, এই আকলটুকু আল্লাহ তারা দেয় নাই। এ আবার হয়েছে তারেক রহমানের উপদেষ্টা। আমরা যে কিছুই বুঝি না, আমাদের যে মাথায় ঘিলু নাই, তারপর আমরা বুঝি যে সরকারের অনেক প্রতিষ্ঠান থাকে যেগুলো লাভের জন্য সবসময় সরকার করে না। তার একটা হচ্ছে জাতীয় সম্প্রচার বিভাগ, সেটা টিভি হোক আর যেটাই হোক, রেডিও হোক, সরকার এগুলো লাভের আশায় করে না। আপনি কি মেডিকেল কলেজ খোলেন লাভের আশায়? আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছেন লাভের আশায়? আপনি কি রেল চালান শুধুমাত্র লাভের আশায়? লাভ হলে ভালো, না হলে আরো ভালো, মানে লাভ না হলে ভালো, লাভ হলে আরো ভালো। সরকার পরিচালনা এই নীতি অবলম্বন করতে হয়। আপনি বাংলাদেশের জনগণের যেটা বৃহত্তর সুবিধা হবে সেখানে লস দিতে হবে না। আপনি কৃষিতে ভর্তুকি দেন না, আপনি তেলে ভর্তুকি দেন না। আপনার খালুরা না করে দিয়েছে না, যে খালুদের কাছে মুসলেখা দিয়ে এসেছেন, মুসলেখা সেই খালুরা না করে দিয়েছে, তাই তাহলে বিটিভি ছেড়ে দেন, প্রাইভেটে দেন, আমারে দিয়ে দেন বিটিভি। ঠিক আছে, ওই বিটিভি দিয়েই তো আবার যা ইচ্ছা তাই বয়ান দিয়ে বেড়ান, তাছাড়া তো আপনাদের আর উপায় নাই। সেটা অন্য প্রসঙ্গ। আবার দুষ্ট লোকেরা তারেক রহমান সংসদে কি ৯.৫ ঘন্টা নাকি কি যেন বলেছে, এটা নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে লোকজন। কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ বদবয়ত করতেছে। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে, স্লিপ অফ টাং হতেই পারে, তবে স্লিপ অফ টাং ঘন ঘন হয়ে গেলে সমস্যা। সেটা যদি গনোরিয়ার মতো সরিয়ে যায় তাহলে প্রবলেম। এটা লম্বা করবো না আজকে লাইভটা আমি, কারণ আমার আজকে অনেক লাইভ আছে, ৬টা থেকে শুরু হবে একেবারে রাত ১২টা পর্যন্ত। তো একটু রেস্ট নিতে হবে মিনিমাম ১ ঘন্টা, মাঝখানে একটু সময় পাবো। সেখানে একটা তো লাইভে যেতেই পারবো না, রেকর্ড করে দিয়েছি, ভয়েস অফ ফ্যাক্টে রেকর্ড করে দিয়েছি, কারণ ওইখানে এতক্ষণ আমি বসেই থাকতে পারবো না, ব্যথা করবে পিঠে। তাই সেটা একটা প্রসঙ্গ। এখন বর্ষাকাল, বৃক্ষরোপণের সময়, আপনারা বৃক্ষরোপণ করেন। আমি আমার বাংলাদেশ ভারতের যারা আমার দর্শক রয়েছেন, শুভাকাঙ্ক্ষী, তাদের বলবো, বিশেষ করে শুধু ফলবতী গাছ তো গাড়বেনই, গাড়বেন মানে রোপণ করবেন, সেগুলো তো আপনি রোপণ করবেনই। আপনি ফলদ বৃক্ষ রোপণ করবেন, কোনো সন্দেহ নেই, পাশাপাশি ঔষধি বৃক্ষ রোপণ করবেন। বিশেষ করে নিমের প্রতি আমার অনুরোধ হল, আমার একজন শুভাকাঙ্ক্ষী, তিনি দেখলাম যে পোস্ট দিয়েছে, তিনি ৫০০ টাকাতে ৫টি চারা নিয়ে তিনি রোপণ করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুকে তার বক্তব্যগুলো, একজন নামটা আমি ভুলে গেছি, আমি দুঃখিত, আমি পরে কমেন্ট বক্সে তার নাম লিখে দিব। ঠিক আছে, তিনি নিজেও পোস্ট দিয়েছেন, আমাকে ট্যাগ করেছেন। এরকম যদি করেন তাহলে আমার জন্য ভালো হয় আরো, কারণ খরচ অনেক লাগে। এটা তো আপনারা জানেন যে ৫টা চারাই ৫০০ টাকা খরচ হয়ে গেছে। যাক, সেটা অন্য বিষয়। বৃক্ষরোপণ এই জন্য করতে বলিনি, কারণ অদূর ভবিষ্যতে, অদূর মানে বেশি দিন নাই, এই হাফ দশক বা ১ দশকের মধ্যেই এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এই সার্ক অঞ্চলের যারা, এদের নিম গাছগুলোকে নির্ভর করে ফ্যাক্টরি তৈরি হবে। তাই এগুলো আপনি করে রাখুন, আপনার ফায়দা না হোক আরেকজনের হবে। আপনার বাড়িতে একটা গাছ রাখুন, এই গাছ ফলের চেয়ে কোনো অংশে কম দিবে না। সেটা অন্য প্রসঙ্গে। এবার আসি আমাদের মূল প্রসঙ্গে। আমি শুরু করে দিয়েছি বৃক্ষরোপণ, বিশেষ করে স্পেশাল আমি নিম রোপণ শুরু করে দিয়েছি। আপনাদের এবার দেখি শেখ ফরিদের দরবার থেকে আর কি কি বয়ান দেওয়া যায়, শুনেন। আচ্ছা, গেল এই তো আপনাদের আমি শুনাইলাম সবচেয়ে বিপজ্জনক যে কথাটা, হাম ও হামের উপসর্গে মারা গেল আরো ১০ শিশু, এ পর্যন্ত ২৯৪। এর জন্য দায়ীকে এই যে স্বাস্থ্য উপদেষ্টা যেটা ছিল গ্রামীণ ব্যাংকের স্টাফ, তাকে নিয়ে তিনি মন্ত্রী পদমর্যাদায় দিয়েছেন। ঠিক আছে, তার দালাল না, ডাইরেক্ট দালালি করলে থাকবে, সরাসরি তার স্টাফ, তার কর্মচারী, তার কামের বুয়া, তারা এনে তিনি উপদেষ্টা বানিয়েছিলেন এই ডক্টর ইউনূস। এই ২৯৪ জন শিশু হত্যা, অফিসিয়ালি ২৯৪, এর হত্যার দায় তাদের নিতেই হবে। স্বাস্থ্য উপদেষ্টা ইউনূসের স্বাস্থ্যপাটা ইউনূস, এই দুজনকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে, কারণ এদের কারণে শিশুগুলো মারা গেছে। এখানে ২৯৪ আপনাকে গভর্নমেন্ট স্বীকার করেছে। গভর্নমেন্ট এখন স্বীকার করে না, সরকারি নির্দেশ, হামে মারা গেলে তুমি সহজে স্বীকার করবে না, একদম বাকডম জানিয়ে দিবা, গেল।
তারপর আসি আমরা এই যে আমার এক ভাবির পোলা আছে টাকলা ফুয়াদ, সে বলেছে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তির বিরুদ্ধে গণমাধ্যম যে খবর আসছে সেটা ইন্ডিয়ান ন্যারেটিভ। মানে এদের যদি বদ বায়ু বেরোয় গন্ধ বিষয় বলবে এটা ইন্ডিয়ান ন্যারেটিভ। এদের মা যদি বাইরে, এদের মায়ের যদি পেট খারাপ হয়, মা ও বাপের পেট খারাপ হয়, এদের মায়ের লাঙেরও যদি পেট খারাপ হয়, টাকলা ফুয়াদের এই যে জামাতি যারা আছে, হেফাজতি যারা পেয়ারা পাকিস্তানি, এদের যদি মায়ের লাঙেরও পেট খারাপ হয়, তাও সেটা হবে ভারতীয় ন্যারেটিভ। এরা হচ্ছে মুসলমানরা তো নবীর উম্মত হয়, মোহাম্মদের উম্মত হয়। এরা হচ্ছে মগা মৌদুদির উম্মত, মগা মৌদুদি জামাতির উম্মত। এরা এদের সবকিছুতেই ভারত বিরোধী। এরা বোধহয় ঘুমের মধ্যেও সারাদিন স্বপ্ন দেখে এই দেশে গিদরের গোস্তান বেটেও নাকি ভারতীয় ন্যারেটিভ। প্রায় দ্বিগুণ দরে গম আনবে এটাও নাকি ভারতীয় গণমাধ্যম, ইন্ডিয়ার ন্যারেটিভ। মানে এরা সবকিছু, আমার মনে হয় টাকলা ফুয়াদ কয়দিন পরে বলবো ওর যে মাথার চুল উঠে গেছে, বলবে যে ওইটাও ইন্ডিয়ান ন্যারেটিভ। ওর শাশুড়ির হাদির নিচের লোম উঠে যায় বা উপরের, তখনও বলবে টাকলা ফুয়াদ যে এটার জন্য এটাও ভারতীয় ন্যারেটিভ। বুঝতে পারছেন? এরা ভারত ছাড়া আর খায়ও এটা। এই দেশের মানুষ, এই দেশের মানুষ খায়। আমি বলেছিলাম না একদিন যে স্বয়ং আল্লাহ যদি এই মুহূর্তে ভারতের পক্ষ নেয়, বাংলাদেশের মুসলমান যারা পেয়ারা পাকিস্তানি সবগুলো কাফের হয়ে যাবে, আল্লাহর কথা মানবে না। এদের ভারত বিরোধিতা। সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম আমাদের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর, যিনি আমার পরম শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় ব্যক্তি, বঙ্গবীর বাঘা সিদ্দিকী কাদের সিদ্দিকী, তিনি বলেছেন হাসিনার পতনের পর তারেক রহমানের কোন কথার বিরোধিতা করতে পারতেছি না। একজন বীরের এত বড় অধপতন। তিনি তো সেই বীর, তিনি বলেছিলেন, যেটা আমরা কয়েক জায়গায় তিনি বলেছিলেন যে তিনি বেহেশতেও যাবেন না জামাতের সাথে। আমরা পরে দেখছি ইফতার করতে গেছেন। যাই হোক, কি আর বলবো, বঙ্গবীর, তাকে নিয়ে আর কি বলার আছে, কি বলতে পারি আমি, কিংবদন্তি তিনি। এগুলো শুনলে মানে তারেক রহমানের সমালোচনা কোনো জায়গায় তিনি আর পেলেন না। মানে এই বীর এত বড় ভয় পেয়ে গেল, যিনি পাক বাহিনীকে ভয় পান নাই। জামাতি রাজাকার আল বদর যাকে দেখে কাঁপতো, যাকে দেখে পাক বাহিনীর সেনাপতিরা কাঁপতো, নিয়াজি কাঁপতো, সেই ব্যক্তির এত অধপতন, কষ্ট হয়। যাই হোক, একটা ফটোকার্ড ভাসছে জেলা প্রশাসক সম্মেলন 2026, দুর্নীতি শব্দটি জীবনে প্রথম শুনলাম প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসবো না কাঁদবো না বদবায় ত্যাগ করবো বুঝতে পারতেছি না। এই তারেক রহমান যদি এটা আমি জানি না এটা কতটুকু সত্য, কারণ আজকাল তো ফটোকার্ড কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝা বড় মুশকিল। এটা 71 টিভিতে দেখাচ্ছে যে দুর্নীতি শব্দটি তিনি জীবনে প্রথম শুনেছেন। আল্লাহ, মানে এই দেশের মানে রাজনীতিবিদ হলে এরকম ঠাটা করা মিথ্যা কথা বলতে হয়? তাহলে 5 বার কোন সরকারের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ? মানে কি আর বলবেন, মানে মাতালো এরকম মিথ্যা কথা বলতে পারে না যা তিনি বলা শুরু করেছেন। তাকে যখন কুলাঙ্গার বলেছিল ওই আরেক খুনির পোলা, কি যেন প্রধান, শফিউল আলম প্রধানের পোলা, কি যেন প্রধান নাকি প্রধান, তাকে কুলাঙ্গার বলেছিলাম, একটা প্রতিবাদ করেছিলাম যে একটা প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলা যাবে না, যায় না, পছন্দ না করে কোনো মানুষকে আপনি কুলাঙ্গার বলতে পারেন না। কিন্তু তারেক রহমান যখন বলে দুর্নীতি শব্দটি জীবনে প্রথম শুনলাম, তখন না হেসে আর পারি? আমি তো তাকে গালি দিতে পারবো না। কারণ যাই হোক, বিচারের ভার আপনাদের কাছেই থাকলো। মজার বিষয় হচ্ছে ভারত আবার ভিসা দেওয়া চালু করতেছে বাংলাদেশে, ভিজিট ভিসা। এই খবর আবার দেয় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশের হাই কমিশনার আমাদের সেই খবর দেন। এতে আবার খুব আপ্লুত হয়ে যায় বাঙালিরা, বাঙ্গুরা। তো কারা যেন বলেছিল ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, তারা এখন কোথায়? ইন্ডিয়া যারা বয়কট করতে চায় সেই দেশে ভারতের ভিসা চালু হওয়া তাদের জন্য তো সুখবর না, দুঃখের খবর হওয়ার কথা। কিন্তু আমরা জানি আমার ভাবির পোলা যারা ইন্ডিয়া বয়কট করেছে, যারা মৌদুদির উম্মত জামাতি, যারা ইন্ডিয়া বয়কট করেছে, তারাই দেখবেন আগে আগে ইন্ডিয়া চলে যাবে আমাদের আগে। যাই হোক, এবার আসি, লম্বা করবো না, লাইভ 11 মিনিট হয়ে গেছে। আমরা এতদিন মৌলবীরা ফতোয়া দিয়েছিল ক্রিকেট খেলা হারাম। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে পাকিস্তান যদি শুধুমাত্র ক্রিকেট না খেলতো, নির্ঘাত লিখে দিত ক্রিকেট খেলা হারাম 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 এগুলো বলতো। আজকে দেখলাম এক মৌলবী, তাও লামা জাহাবি আলে কবির যারা ঘোমটা মৌলবী, ফতোয়া দিয়েছে ক্রিকেট খেলা যায়, কোনো সমস্যা নেই। এর আগে কিন্তু মৌলবীরা বলেছিল এই লামা জাহাবিরা খেলাধুলাই হারাম, ইসলামে খেলাধুলা নাই, নাই, আসলেই নাই, ইসলামে কোনো খেলাধুলা নাই। একটা নারী কয়দিন আগে দেখলাম ঘোড়া দৌড়াইতে, ঘোড়সোয়ারি, মানে তাকে কি যেন বলে ওদের জকি,
সে কি বলেছিল সেখানে জানি কয়েকদিন আগে এক মেয়ের দেখলাম, সে বলছে সেটা সুন্নাহ পালনের জন্য সে ঘোরা দৌড়ায়। মানে খেলাধুলার উদ্দেশ্যে কোনো খেলাধুলা তো চলবেই না, ঘোরা দৌড়াইতে হবে তো সুন্নার উদ্দেশ্যে। তো ক্রিকেট খেলা কিভাবে জায়েজ হলো? তারপর যে ক্রিকেটে সবসময় জুয়া চলে, ফতোয়া টাকা দিলেই না ফতোয়া পাল্টে যায়। আমি আপনাদের বলেছি ওই যে, আরে ভুলে গেলাম, মোতালেব প্লাজায় একবার হুন্ডি হালাল না হারাম এটা নিয়ে ফতোয়া দিয়েছিল। কে জানেন? শাইখুল হাদিস। এই দেশে বড় শাইখুল হাদিস, যার এই দেশে বাঙ্গুরা বিশ্বাস করে যে চার্জশিটে তার নাম লিখলে নাকি সেটা গায়েব হয়ে যায়। আওয়ামী লীগ যখন তার নামে মামলা করেছিল, চার্জশিট থেকে নাকি তার মামলা, তার আসামির নাম গায়েব হয়ে যায়। এত বড় মৌলানা, মানে যে সরকারি করুক, সেই শাইখুল হাদিস, এত বড় শাইখুল হাদিস, তার নামে মামলা করলে আপনার চার্জশিটের নাম থাকে না। এটা বিএনপি লোকের আমার বলছে। আওয়ামী লীগ, এই জামাত হেফাজত, চর্ম নাই চামড়া নাই, হেফাজত তো পরের কথা, বিএনপি লোকের আমার এটা বলতো। এটা তারা বিশ্বাস করে যে পুলিশ গেল যায় দেশ চার্জশিটে তার নাম দেখে গেল, সামনে গেছে যায় দেশ চার্জশিটে তার নাম নাই। এরকম গজব মিথ্যা কথা বিশ্বাস করতে ধর্ম পালন করলে। যাই হোক, সেই শাইখুল হাদিসকে প্রথমে ফতোয়া দিয়েছিল যে হারাম, হুন্ডি হারাম। তারপর তারা 50 লাখ টাকা দিয়েছিল মোতালেব প্লাজার লোকজন। পরের দিনই ফতোয়া দিয়েছে এটা জায়েজ। এটা আমাকে মোতালেব প্লাজার মানে ওই সমিতির, মানে ওই ওই মার্কেটের যারা মালিক পক্ষ তাদের একজন আমাকে বলেছিলেন। তার সাথে কোনো এক দেশে আমি গিয়েছিলাম, তখন কথায় কথায় এটা বেশ কিছু বছর আগে আলোচনা করেছিলেন। এইবার আসেন, ইসরায়েল নিয়ে যারা লাফালাফি করেছে লেবাননে, কিছু ইসরায়েল শেষ। আপনারা জানেন যে হামলা করে দিয়েছে লেবাননে ইসরায়েল। এটা হবে, এটা থামবে না, যুদ্ধ থামবে না। যাই হোক, আজকে আমার প্রসঙ্গ যুদ্ধ না, অন্য প্রসঙ্গে যাই। জুনায়েদ সাকির নাম তো আপনাদের মনে আছে, মহান বিপ্লবী আমাদের জুনায়েদ সাকি, যিনি বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে যেতে দিয়েছেন ফাঁকি। তার একটা ফটোকার্ড বেরোছে, ক্ষমতার জন্য যারা কখনো দিল্লি, কখনো পিন্ডি, কখনো লন্ডন, কখনো ওয়াশিংটনের নত জানু হয়, তারা গণমানুষের স্বার্থের পক্ষে থাকে না। এটা তিনি লিখেছিলেন 2025-এর 24 এপ্রিল। আমার মনে হয় তিনি বুঝতে পারেন নাই তিনি তখন বিএনপির এমপি হয়ে যাবেন। এটা জানলে তিনি এটা বলতেন না। এটা আমাদের জুনায়েদ সাকি বলেছেন। প্রধানমন্ত্রী আবার নাকি তিনি কি অপদেষ্টা নাকি উপদেষ্টিও ছিলেন, আবার তার কোন মন্ত্রণালয় থেকে সরে দেওয়া হয়েছে এগুলো জানি না আমরা। যাই হোক, তারপরে এবার আসেন, তসলিমা নাসরিনের একটা পোস্ট আসছে। চাঁদপুরে ফরিদগঞ্জে 72 বয়সী এক লোক 4 বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করেছে। জানাজানি হওয়ার পর প্রতিবেশীরা ঘিরে ধরেছে কমলা রঙের দাড়িওয়ালা ধর্ষককে। প্রশ্ন করেছে, আপনি তো দাদার বয়সী, আপনার এই বয়সে কাজটা তো মানায় না। মনে হচ্ছিল প্রতিবেশীরা ভাবছে 72 বছর বয়সটা ধর্ষণের জন্য টু মাচ, বয়স কম হলে তা ঠিক ছিল। ওদের কাছে গেলে জিজ্ঞেস করতাম এই কাজটা কি ঠিক কোন বয়সের লোকদের মানায়। মানে আমাদের দেশের মানুষ এত জঘন্য, এত নিম্ন পর্যায়ে, দাড়ি টুপি দেখলে সব জায়েজ। দেখেন আপনি 30 লক্ষ হত্যাকারীরা, ওরা দাড়ি টুপি নিয়ে চিল্লাই চলে গেছে, মানুষ মেনে নিয়েছে। ধর্ষণ মেনে নেয় মাদ্রাসায়, দেখেন প্রতি মুহূর্তে মাদ্রাসায় শিশু ধর্ষণ, শিশু, সেটা ছেলে শিশু হোক আর মেয়ে শিশু, ধর্ষণের উপরে ধর্ষণ। এটা নিয়ে কেউ কথা বলে না। সংসদ তো দূরের কথা, কোনো বুদ্ধিজীবী আজ পর্যন্ত আমি বাংলাদেশের কোনো বুদ্ধিবেশ্যাকে বলতে শুনি নাই, বুদ্ধিজীবী বেশ্যাকে বলতে শুনি নাই যে বাংলাদেশে শিশু বলাৎকার বন্ধ করা মাদ্রাসায়, কেউ বলে নেই, বলবেও না। কারণ এরা শিয়ানা মাল, এরা জামালপুরে পাগলা, ডিমের হালি 3টাই বেছে 5টা কিনে। নিজেকে নিরাপদ রেখে যা যা বলা যায় তার বাইরে তারা যাবে না, সেই জন্য তারা টেনে বলবে না। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমাদের এক অভিনেতা, কি যেন নাম তার, ভুলে গেলাম, জেল খেটেছে, জেল খেটে এসে দাড়ি টুপি লাগায় বলতেছে নিজের, আহা হারে পুরা মক্কার হুজুর হয়ে গেছে, মানুষ তা মেনে নিতেছে। হ্যাঁ। যুগান্তরে আজকে একটা নিউজ এসেছে, জানি না এটা কতক্ষণ থাকবে। অর্থনৈতিক সংকটে দিশেহারা ইরান, ওখানে গিয়ে দেখেন যুগান্তর পত্রিকা কিভাবে গালে গালা শুরু করে দিয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এই দেশে এগুলো বলতে পারবেন না। ইরান নিয়ে আমার একটা বক্তব্য ছিল, যেখানে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি ভিউ ছিল। সেই ইউটিউবের চ্যানেলের যিনি উদ্যোক্তা, যিনি যে চ্যানেল চালান, তাকে এত গালাগালি করেছে, এত ফোনে হুমকি দিয়েছে, তিনি সেটা ডিলিট করতে বাধ্য হয়েছে। মানে এই দেশে এরকম বাক স্বাধীনতা আছে এই দেশে। 70 মিনিট হয়ে গেছে, এত লম্বা করা যাবে না। আর পশ্চিমবঙ্গের একটা খবর দেই, সেইখানে একজন মাইক দিয়ে ঘোষণা করতেছে 4 মেয়েকে বাদ, 4 মেয়ের পরে তৃণমূলের নাকি কোন দলের, তারা হুমকি দিচ্ছে মাইকে মাইকে। আমাকে একজন পাঠিয়েছে এবং তার ভিডিওটাও পাঠিয়েছে। এখানে কপিরাইটের কারণে আমি এগুলো দেখাইতে পারি না বলে টেকনোলজি দেবো, দেখাইতে পারতেছি না। 4 মেয়ের পরে দেখে নিবে, হিন্দুদের দেখে নিবে তারা। প্রত্যেক ঘরে গিয়ে কি লিখছে, খাল উধের দেঙ্গে, খাল তুলে ফেলাবে 4 তারিখের পরে। ভারতে নাকি মুসলমানরা খুব বিপদে আছে। বাংলাদেশে কোনো হিন্দুর মায়ের পুতের না অতীতে ছিল না, এখন হবে বলতে যে
অমুক দিন নির্বাচনের পরে খাল তুলে নিবে, কোনো হিন্দু বলতে পারবে? আর ওর নিজের খাল উঠে গেলে সে বলে না, মা বোন ধরে নিয়ে গেলে বলে না, রোড ধরে ভাগে। কিন্তু তারপরেও বলবে যে ভারতের সব নির্যাতন হইতেছে, বাংলাদেশে কিছু না, জামায়াতের আছে হিন্দুরা। আর ভারতের পশ্চিমবঙ্গের মুসলমান বলে 4 তারিখের পরে খাল তুলে নিবে শরীরের। আর আপনারা জানেন যে বাক স্বাধীনতা আজকে ফ্রিডম অফ প্রেস নিয়ে কথা হচ্ছে অনেক, কিন্তু সবচেয়ে বেশি সাংবাদিক এই মুহূর্তে বাংলাদেশের হাজতখানায়, জেলখানায় আছে, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলতেছে না। এটা নিয়ে বুদ্ধিজীবীরা লজ্জা পায় বলতে। সবচেয়ে যেটা বিপজ্জনক, আমি বারবার বলি যে নগরে আগুন লাগলে, আমি না অনেকেই বলেন নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ঢাকা পোস্টে আজকে নিউজে, এর প্রত্যেক সকল জাতীয় পত্রিকা এসেছে, যুগান্তরে এসেছে, কালের কণ্ঠে এসেছে, সব পত্রিকায়, যে সিজদারত অবস্থায় কোথায় করছে, মৌলভীবাজার শ্রীমঙ্গলে মসজিদে নামাজ পড়া অবস্থায় 78 বয়সী হাফিজউদ্দিনকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। কি বুঝলেন? বুঝতে পারছেন তো? এই বাংলাদেশ কিন্তু আমাদের ছিল না। এই মব ভায়োলেন্স, এই মব সন্ত্রাস, এই ইউনুস এমন করেছে যে আগে তো হিন্দু মারে হাত পাকাইছে, তারপরে সরকারি দল বিরোধী দল মারামারি করে হাত, এবার মসজিদের ভিতরে গিয়ে কুপিয়ে মানুষ মেরে ফেলে। এই বাংলাদেশে তৌহিদি জনতার দেশে। আর কয়দিন পরে দেখবেন পাকিস্তানের মতো ট্যাঙ্ক কামান নিয়ে পাহারায় বসাতে হবে। এইবার দ্রুতই শেষ করে দেবো, কিছু কমেন্টস নেই, দেখি কি করলেন। হাউ আর ইউ ফরিদ ভাই, ফরিদ স্যার, হ্যাঁ কি বাবলু দে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ফরিদ ভাই কি ইলিয়াস হোসেন বলছে ইন্ডিয়া আর সাথে কি যুদ্ধ করবে? ওর মায়ের ভাতার নিয়ে করবে যুদ্ধ ইলিয়াসে? ওর মায়ের লাঙ্গেরা গিয়ে করবে। ইন্ডিয়া ভাত চাউল পানি বন্ধ করলে না খাই মারা যাবে, তার সাথে যাবে যুদ্ধ করতে। আচ্ছা, এটা আমাকে লিঙ্কটা সম্ভব হলে আমার ফেসবুকে, কি বলেছে আমি জানি না, আমাকে পাঠিয়ে টেনে কথা বলবো এটা এর উপরে। জি, কি লিখেছেন? কি আবিদ, কি আদিব হক, আপনাকে প্লিজ আমার ফেসবুকে বা মেসেঞ্জারে দিবেন। হ্যাঁ, তারপরে কি PNP is coming to power by selling the country to America and selling the island Saint Martin। হ্যাঁ, এটা আর বলতে হয় চুক্তি, যেটাকে মুসলেখা সরকার, এই জন্যই তাদের বলি। ফরিদ ভাই ইলিয়াস হোসেন, আমি বলছি হ্যাঁ ইন্ডিয়ার সাথে, যে এটা আমাকে লিঙ্কটা পাঠান, আমি ওটা পড়ি নাই, কমেন্টস করতে পারি কি। তারপরে গ্র্যান্ডফা, ইউ আর মাই আঙ্কেল ফ্রম কি বাড়ি এরিয়া, কি ফ্রম বাড়ি। Grandpa, you are my uncle from grandpa আবার আঙ্কেল কেমন? my mother watches your videos all times, really? কি অনন্ত রায়, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের পরিবারের সদস্যদেরকে আমার শুভেচ্ছা জানাবেন। হ্যাঁ, তারপর কি স্যার, বিডি স্টুডেন্ট ইজ অ্যাপ্লাইং ফর এ ভিসা বন্ধ হয়ে কি যাচ্ছে সেটা নিয়ে একটু কিছু। হ্যাঁ, হবেই তো, যে দেশে জঙ্গিবাদ, যে দেশে 8টা এয়ারপোর্ট জঙ্গি হামলা আশঙ্কায় বন্ধ থাকে, সতর্কতা অবলম্বন করে, রেড অ্যালার্ট জারি করে, সেই দেশের ভিসা যাতে জঙ্গি হিসেবে দেশে বিদেশে ধরা পড়ে আকাম ক্ষমতা, তো ভিসা বন্ধ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত চালু করে দিতেছে কেন, এটা বুঝলাম না। আই এম উইথ এ ডিভোটি অফ দ্য কোর্ট অফ জেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি মোহাম্মদ এমডি শামীমুল ইসলাম, জি লং লিভ দ্য লিভিং পিট, জি থ্যাংক ইউ। কি জান্নাতুল কনাপা, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ হাসিনা উইল রিটার্ন অ্যাজ এ হিরো, ভিক্টোরি বাংলা ভিক্টোরি, বঙ্গবন্ধু, জি থ্যাংক ইউ। আসবে অবশ্যই শেখ হাসিনা ফিরে। কুড ইউ শেড সাম লাইট অন দ্য ডাইরেকশন অফ আওয়ার কান্ট্রি হেডিং ইন? থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু তো কথা বলা যাবেই, ওটা নিয়ে আলাদা পর্ব করে জানাবো। ইসরায়েল হ্যাজ অ্যাটাক লেবানন, জি আফটার সিজফায়ার। হ্যাঁ, ওটা তো যুদ্ধ, এটা চলবে এগুলো। লেবানন সারাদিন হিজবুল্লাহ দিয়ে মারামারি করবে, ইসরায়েল বসে থাকবে। ইউর ওয়ার্ডস সাউন্ড ভেরি পার্সোনাল, মাই আঙ্কেল ইজ ফ্রম কি সিমলা বাজার। তাই কি অনন্ত রয়, তাই থ্যাংক ইউ সিমলা বাজার, থ্যাংক ইউ ভেরি মাচ অনন্তর। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I watch your show more or less. Your smile is more beautiful than your speaking style and is very charming. Thank you. Thank you very much. Ki Ahmed Hussain. Thank you. Long live Bangla. Long live Bangla. Yes, অবশ্যই। জয় বাংলা, জয় বাংলা। জি। The master appeared. Thanks. Brother Farid, I am sorry I can't respect কাদের স্মৃতি। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি কি করবো বলেন, মুক্তিযুদ্ধে তারা বন্ধ শেয়ার করতে পারি না, কিন্তু এগুলো দুঃখ লাগে যখন বঙ্গবীর এই ধরনের আচরণ করেন। 5 times কি সেভ বাংলাদেশ হিন্দু, ইয়েস চেষ্টা করতেছি ভাই, কিন্তু মনে হয় না বাংলাদেশের হিন্দুদের আমরা সেভ করতে পারবো, কারণ বাংলাদেশে বোধহয় সংখ্যালঘুদের থাকতে দিবে না। জি, হাউ আর ইউ ফারিদ? ইয়েস আই এম ফাইন হজরত আলী। জি, তারেক ভাইয়া didn't have a proper education, but this is the first time the heard the word corruption। জি, থ্যাংক ইউ।
অ্যানোনিমাস, তার আইডি তার উপরে কি ফোর অ্যানোনিমাস। স্যার, in word ram ram is yes, ram ram is said in the face, হ্যাঁ ফেস বুঝলাম না, ram ram is said in the face, of course শেখ ফরিদের বিশ্লেষণ। and realizing sometimes entire speech of special media is terrible crime. জয় বাংলা, জয় বাংলা। My greeting to you, long live Farid bhai. Thank you, উজ্জ্বল কর্মকার। The brother, tell me something about Mufassal brother. Is that why he has been saying all these things is Facebook on YouTube? হ্যাঁ, এটা তাকে নিয়ে আলাদা পর্ব বানাবো, সেখানে বলবো। হুমকি দিয়েছে তাকে, তাকে সাংঘাতিক ইলিয়াস হুমকি দিচ্ছে তাকে, মব ভায়োলেন্স করে ইসলামী জঙ্গিদের দ্বারা হত্যা করার জন্য চেষ্টা করতেছে। ফরিদ ভাই, ডু ইউ নো দ্যাট অন নভেম্বর সিদ্দিক, আই লাভ ইউ। ইয়েস, আই লাভ ইউ টু। আপনার নাম্বার দেন। জি, এখানে আমি লিঙ্কে দিয়ে দিব আমার নাম্বার। লং লিভ শেখ হাসিনা। আলমর পেতে কি ফরিদ ভাই, সরিষাবাড়ি চিন্তাবাদ। তাই, থ্যাংক ইউ কি অনু শেখ। লং লিভ ফরিদ ভাই। পিপল ইন আফগানিস্তান আর গোয়িং টু কি কাবিরাজ টু কিউর ক্যান্সার। এরকমই তো হওয়ার কথা ফরিদ ভাই। সবাই মিলে একটা শো করেন। সব বুঝি নাই, সবাই মিলে কারে কারে বললেন, নাম লিখে দিন কে কে। জি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।